তখন দরজা ঘেঁষে দাঁড়িয়ে সবাই সবার থেকে বিদায় নিচ্ছে যখন হঠাৎই রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার। ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম। উনি খানিকক্ষণ চেয়ে রইলেন, আনারর সে চাহনি। এরপর আরেকটু এগিয়ে এলেন। আমার কৌতূহল হলো উনি এমন করছেন কেন। পরপর হাতের মুঠোয় ওনার হাতের স্পর্শ পেলাম। উনি চলে গেলেন, ওনাদের গাড়িটাও চলে গেল। শুধু আমি মুঠোতে কাগজের টুকরো নিয়ে মরতে মনে দাঁড়িয়ে রইলাম। হুঁশ ফিরলে মুঠোর কাগজ সামনে ধরলাম চোখের। সারা শরীর অকারণে কাঁপছিল আমার। কাগজ নয়, দলিত মন্থিত টিস্যু। ভাঁজ খুলেই লেখা দেখলাম, সে জ্যোতি নয়, আপনার নাম হওয়া উচিত জোনাকি পোকা, যার অন্ধকারে টিমটিমে আলো দেয়, যার নরম রোশনি দেখলে অন্তরস্থল জড়িয়ে যায় শীতলতায়, গেঁথে যায় দৃষ্টিতে, ঢুকে যায় মস্তিষ্কে। এই যেমন আমার হলো আজ। কেন হলো? আছে উত্তর। আমি বিয়ে করব। শোনিত কণ্ঠেশ্বরে হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে। অভ্র সত্য মুখে নেওয়া পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল। রেহানা অবাক চোখে ঘাড় ফেরালেন, নিশ্চিত হতে শুধালেন, কি বললেন? রুদ্র পায়ের ওপর পা তুলে সোফায় বসে। দুজন মানুষের এই বিস্ময়ে হাবুডুবু খাওয়ার চেহারা তার উপর কোনো প্রভাবই ফেলল না। আগের মতোই উৎকীর্ণ ভাবে বলল, আমি বিয়ে করতে চাইছি। অভ্র তাড়াহুড়ো পায়ে রুদ্রের সামনে এসে দাঁড়ালো। গোল গোল চোখ মেলে অবকলন রইল রুদ্রের নিকটে। ফর্সা মুখ। তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি। কোষ্ঠী পাথরের মাথায় ঠুকে মরে গেলেও কোনোদিনও এ কৌশল রপ্ত হবে না। কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি? এই যে তারই ভাই রুদ্র রোশন চৌধুরী, যে কিনা বিয়ে করবে না বলে একদিন বাড়িতে এক দফা ভয়ঙ্কর ভাঙচুর করেছিল। কারণ বিয়ে মানে সময় নষ্ট, ফ্রেশ লস। সেও আজ বিয়ের জন্য রাজি, যেচে বিয়ে করতে চায়। সম্ভব? মুখের সামনে হা করে আছিস কেন? রুদ্র গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠল অভ্র। খানিক থতমত খেয়ে সোজা হয়ে দাঁড়িয়ে শোয়ে রয়ে শুধালো, সত্যি তুমি বিয়ে করবে ভাই? মিথ্যে বিয়ে করা যায়? রুদ্র সৌর চাউনিতে অভ্র কাচুমুচু করে বলল, তুমি তো বিয়ে করতে চাও না। তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্যই তো মা আগে আমার বিয়েটা ঠিক করলেন। রেহানা ধাক্কাটা এতক্ষণে সামলে উঠেছেন। অভ্রের কথায় তাল টেনে বললেন, তার কি করব? আয়েশার তো বিয়ে ঠিক করছিল বাবা। তুই এমন কান্নাকাটি জুড়লি, এসে আমি না বাধ্য হলাম। না হলে কোনোদিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোট ভাইয়ের বিয়ে হয়? অবশ্য হয়। যেসব বড় ভাইরা আমার এই এক গো ছেলের মতো হবে, সেখানে সব সম্ভব। এত কথা বলছো কেন মা? আগে বিয়ে করতে চাইনি, বাট এখন চাইছি। বিয়ে দিলেই তো হচ্ছে। রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল, ততটাই অবাক হলেন রেহানা। ছেলের সোজা সাপটা কথায় একটু অস্বস্তিতে পড়লেন। মনে মনে জিভ কাটলেন ওর রেহানাপনায়। বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলার ছেলে এখন একইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে। হায় কপাল, এদের কি লজ্জা শরম বলতে আল্লাহ কিছু দিল না? অব্র সবকিছু ভুলে নিমেষেই হৈ হৈ করে প্রস্তাব রাখলো, তাহলে মা, ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি? সেটা করতেই হবে। কি? অব্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রের পাশে বসলো। আনন্দে উচ্ছ্বাসিত হয়ে বলল, বলো ভাই, তোমার কেমন মেয়ে পছন্দ? ফর্সা নাকি শ্যামলা? না না, তুমি ফর্সা। মানে তোমার বউকে হতে হবে ধবধবে সাদা। আচ্ছা, তাহলে কি লম্বা মেয়ে নাকি খাটো মেয়ে? তুমি আমাকে বিস্তারিত বোঝাও। চোখ, নাক, ঠোঁট কেমন হবে? বড় নাকি? তোর ছোট শালীর মতো। রুদ্রের হঠাৎ কথায় মাঝপথে আটকে গেল অভ্র। বক বক করতে থাকা জিভ ঢুকে গেল ভেতরে। ভোরকে তাকালো মায়ের দিকে। রেহানা ভিড়মি খেলেন। দুজন পরপর বড় বড় চোখে একে অপরের দিকে রুদ্রের দিকে ফের তাকালেন। অভ্র তাড়াক করে উঠে দাঁড়ায়। ধারণা অতীত কথাটা তখনও মাথায় ঢোকেনি। রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালো এবার। পকেটে এক হাত ঢুকিয়ে মায়ের দিকে চাইলো। কোন রকম ভনিতা ছাড়াই বলল, আরিশার বোন সে জ্যোতি, আমি ওকে বিয়ে করতে চাই।
আজই ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও। ছোটখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে যায়। পেছনে রেখে গেল হকচকিয়ে চেয়ে থাকা 4টে চোখ। সেদিনের মতো রাতে আমার ঘুম হয়নি। প্রচন্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাত থো মেরে বসেছিলাম। সামনে তখনও সেই টিস্যুরূপী চিরকুট। আমার মস্তিষ্ক ছুটছে, প্রশ্ন করছে, কয়েক জায়গায় ঘুরে ফিরে এসে তালগোল পাকাচ্ছে। জানতে চাইছে কেন এই চিরকুট, কেন এই রেখা, কি উদ্দেশ্য? নিরুত্তর আমি। কোনো যুক্তিসত জবাব খুঁজে পাইনি। তবে আমার তরুণী মনে সবার প্রথমে যেদিকে বান ছুঁড়েছে তা নিতান্তই ভিত্তিহীন। আমার মন ঘোষণা করেছে এই চিরকুট কোনো চিরকুট নয়, প্রেমপত্র। রুদ্র রোশন চৌধুরী এনিয়ে বেনিয়ে আমায় বুঝিয়ে গেলেন উনি আমার প্রেমে পড়েছেন। পর মুহূর্তে সপাটে নিজের গালে চড় বসালাম আমি। ওতে আশ্চর্য মানুষের মতিভ্রম হয়। আমারও তাই হয়েছে। যে লোক আর সন্ধ্যা থেকে আমাকে ধমকালেন, রেগে মেগে আগুনে ফুলঙ্গিতে ছুড়লেন, বার্তা সহিত মিশিয়ে সে লোক একদিনে কি করে প্রেমে পড়তে পারে? ওনার সাথে কথাটা মিলছে না, চরিত্রের সঙ্গে যাচ্ছে না। না না, একদমই না। তাহলে এই তাহলেতেই বারবার আটকে যাচ্ছি আমি। আর আমার ছটফটে বুক। জীবনে প্রথমবার ক্লাস গেছিলাম ওনার ওপর। উনি তার মান রাখলেন না, বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার ক্ষণিকের ভালো লাগা। ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অনুভূতি হঠাৎ করে নিভে গেল। আমার মতো একটা ছোট্ট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো? জান যেত ওনার। অহেতুক অচলচিত্র অপমান ঘিরে ধরলো আমায়। ঠোঁট উল্টে শুয়ে পড়লাম। আর ভাববো না ওনার কথা। চিরকুটের মানে যা ইচ্ছে তাই হোক, করলাই যাক এসব। সাথে নিয়ে যাক ওই তেমাকি রুদ্র রোশন চৌধুরীটাকেও। সকাল থেকে খেয়াল করছি বাড়ির লোকেরা আমায় কেমন বক্ট চোখে দেখছে। আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা করে বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক। এই চাউনি অন্য কোনো মানে রয়েছে, কিন্তু সবাই এমন ভাবে দেখছে কেন? কে করেছি আমি? আচ্ছা, রুদ্র যখন আমার হাতে টিস্যু ধরিয়ে দিয়েছিলেন, কেউ কি দেখে ফেললো? আমি ভয়ার্ত দৃষ্টিতে খাবারের প্লেট থেকে প্লেট তুলে সামনে তাকালাম। টেবিলে বসা প্রত্যেককে দেখলাম একবার করে। এখনো তেমন কেমন করে তাকাচ্ছে এরা। আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞাসা করে ফেললাম, কিছু হয়েছে? আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললেন, কি হবে? না কিছু না। আম্মু কিছু বললেন না। দুই একবার বাবার সঙ্গে চোখাচোখি করলেন, ইশারায় কিছু একটা নিয়ে আলাপও করলেন। আমি আগামাথা উদ্ঘাটন করতে ব্যর্থ হই। আম্মু গলা খাকি দিয়ে কেসে নিলেন একটু, তারপর সময় নিয়ে বললেন, আরিশার ভাসুরকে দেখেছিলি না কাল? কেমন লাগলো? আমি মনে মনে বললাম মাকাল ফল, কিন্তু মুখে বললাম খারাপ না। হঠাৎ এই কথা? ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে। তোর আপুর শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিতে চাইছেন। ও আচ্ছা। কথাটা বেখেয়ালে যতটা নিরুত্তক ভাবে বলেছি, খেয়াল পড়তে হোঁচট খেয়েছি শতভাগ। আমার চোখ দুটো রীতিমতো বাইরে বেরিয়ে এলো। বিস্ময়ে কথা বলতেই ভুলে গেলাম। হাঁ করে চেয়ে রইলাম খানিকক্ষণ। চোখ পিটপিট করে শুধালাম, কি?